ক্লাস 11-এ আমরা এর আগে কোনো একটা ইকুয়েশানকে বিভিন্ন পদ্ধতিতে ব্যালেন্স করা, ইকুয়েশানের জারণ সংখ্যা বের করা, মৌলগুলোর, এগুলো সব শিখেছিলাম। আজকে আমাদের শুরু হচ্ছে নতুন চ্যাপ্টার, যেটাকে নাম দেয়া হচ্ছে রসায়নশাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ। তার মধ্যে আজকে আমরা পড়ব রাসায়নিক সংযোগ সূত্রগুলোকে নিয়ে। অ্যাকচুয়ালি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যখন রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলো হওয়ার সময় মৌলগুলো যখন যুক্ত হয়ে যৌগ গঠন করে, বা যখন একটা মৌল অন্য মৌলতে যুক্ত হয়ে গিয়ে অন্য যৌগতে যুক্ত হয়ে গিয়ে অন্য যৌগ, বিভিন্ন যৌগ উৎপন্ন করে, যে ক্ষেত্রেই যৌগ উৎপন্ন করুক না কেন, দেখা যায় মৌলগুলো যুক্ত হওয়ার ওজনের অনুপাত একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যে কোনোভাবে তারা যুক্ত হয় না। সেই যে নিয়ম মেনে চলা, সেই নিয়মটাই আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এখানে দেখব। এখানে যে সূত্রগুলোর মাধ্যমে আমরা পড়ব, সেই সূত্রগুলোকে বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। অর্থাৎ মৌলগুলো যেভাবে নিজেদের সঙ্গে যুক্ত হয়, যে সূত্র মেনে নিজেদের সঙ্গে যুক্ত হয়, সেই সূত্রগুলো আমরা পরপর এখানে দেখব। মূলত রাসায়নিক সংযোগের এই 4টে সূত্র আছে। প্রথম ভরের নিত্যতা সূত্র, দ্বিতীয় স্থিরানুপাত সূত্র, 3 নম্বর গুণানুপাত সূত্র, 4 নম্বর মিথানুপাত সূত্র। ল অফ কনস্ট্যান্ট মাস, ল অফ কনজারভেশন অফ মাস বলা যেতে পারে। নেক্সট, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন অ্যান্ড ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। এই 4টে সূত্র আমাদের রাসায়নিক সংযোগ সূত্রাবলীর মধ্যে থেকে পড়তে হবে। তো এই 4টে সূত্রের মধ্যে এছাড়াও আর একটা সূত্র আছে, যেটাকে বলা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। সেই সূত্রটা গ্যাসের আয়তনের অনুপাত সূত্র, সেটা আমাদের আগেই হয়েছে। আমাদের নতুন পড়তে হবে এই 3টে সূত্র। তাই আমরা আমাদের এই ক্লাসটার ব্যাখ্যাটা এই 3টে সূত্র নিয়ে আমরা মূল করব। তো পরপর সূত্রগুলোকে একটার পর একটা দেখা যাক। প্রথম হচ্ছে ভরের নিত্যতা সূত্র। স্টেটমেন্ট থেকে বুঝতে পারছি, এটা আমরা ক্লাস 9-এ পড়েওছি, যে বিশ্বব্রহ্মাণ্ডে ভরের পরিমাণ ধ্রুবক। যে কোনো সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সবসময় সমান হয়। যেমন ধরলাম একটা বিক্রিয়া A প্লাস বি, সেখান থেকে হয়েছে C প্লাস ডি, তাহলে কি বলবো, মাস অফ A প্লাস মাস অফ বি যোগ হয়ে যেটা হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু মাস অফ C প্লাস মাস অফ ডি। এটা বিজ্ঞানী ল্যাবরেটরিতে প্রমাণ করেছিল, আমরা জানি। এছাড়া আমরা একটা পাত্রের মধ্যে, বদ্ধ পাত্রের মধ্যে কার্বন বা কিছু পরিমাণ কার্বন জেলেও প্রমাণ করতে পারি। এটা আমাদের আগে ছোটোবেলায় হয়ে গেছে বলে আমরা এটা ডিটেলে যাচ্ছি না। যে কোনো বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের যা ভর, বিক্রিয়ার পরে বিক্রিয়ার জাত পদার্থের ভরও দেয়। এখানে 11-এ এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই সূত্রটা কি সবসময় সঠিক? আনসার হচ্ছে সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় এটা সঠিক, কোনো ভুল নেই। কিন্তু যখনই কোনো নিউক্লিয় বিক্রিয়া হয়, নিউক্লিয়ার রিয়াকশন, যেমন ফিউশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার স্প্যালেশন বিক্রিয়া, নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন বিক্রিয়া, যেখানে নিউক্লিয়াসের পরিবর্তন হচ্ছে, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত নিউক্লিয় বিক্রিয়া দেখা যায় ভর থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা আমরা আইনস্টাইনের বিখ্যাত E=mc² সূত্র থেকেও শক্তির পরিমাণটা বের করে নিতে পারি। তো এই উচ্চ তাপের নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা খাটে না, সঠিক নয়, এর ক্ষেত্রে সঠিক নয়। এবং 2 নম্বর হচ্ছে উচ্চ গতিবেগের কোনো প্রক্রিয়ায়, যেমন আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ আবিষ্কার করেছিলেন, সেখানে উনি থিওরিটিক্যালি প্রমাণ করেছিলেন যে কোনো কণা, স্পেশালি কণা বা তার মধ্যে বস্তু ব্যবহার করতে পারি কথাটা, যে কোনো কণা বা বস্তু যদি আমরা আলোর সমতুল্য গতিবেগে গতিশীল করি, যে কোনো কণা বা বস্তুকে যদি আমরা আলোর সমতুল্য গতিবেগে গতিশীল করি, তাহলে দেখা যায় যে সেই বস্তুটা, তার গতিবেগ এবং ভর পরস্পর সমানুপাতিক হয়ে যাচ্ছে। অর্থাৎ গতিবেগ বাড়লে ভর বাড়ছে, গতিবেগ কমলে ভর কমছে, যদি এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করা হয়। তাহলে উচ্চ গতিবেগেরও কোনো যদি প্রক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র সঠিক হয় না। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এই সূত্রের স্টেটমেন্ট, এবং সেকেন্ড পেলাম যে দুটো ক্ষেত্রে এই সূত্রটা সঠিক হয় না, একটা উচ্চ তাপের নিউক্লিয় বিক্রিয়ায়, একটা উচ্চ গতিবেগের কোনো প্রক্রিয়ায়। এটা হলো প্রথম সূত্র। আসি এবার স্থিরানুপাত সূত্র।
স্টেটমেন্ট আমাদের বই থেকে পেয়ে যাবো, কিন্তু আমাদের সূত্রটা বুঝতে হবে, অতটা সহজ নয়। কাকে বলছে? বলছে কোনো একটা যৌগকে যেভাবেই তৈরি করা হোক না কেন, তার মধ্যে উপাদান মৌল এবং উপাদান মৌলগুলোর ওজন অনুপাত, যেমন এখানে 1:8, সব সময় সেম থাকবে। মানে ফর এক্সাম্পল ব্লু ভিট্রিয়ল CuSO4.5H2O, আমি এটাকে উত্তপ্ত করলাম, এখান থেকে জলটা বেরিয়ে এলো, জল পেলাম, একটা প্রসেস। হাইড্রোজেন আর অক্সিজেনকে সরাসরি বিক্রিয়া করালাম, জল উৎপন্ন হলো, সেকেন্ড প্রসেস। HCl NaOH বিক্রিয়া করালাম, অ্যাসিড ক্ষার বিক্রিয়া, লবণার জল তৈরি, জল উৎপন্ন হলো। যেভাবেই জল উৎপন্ন করি না কেন, তার মধ্যে সর্বদা হাইড্রোজেন এবং অক্সিজেনই থাকবে, এবং তাদের ভরের অনুপাতও সর্বদা 1:8 হবে। এটা হলো স্থিরানুপাত সূত্রের স্টেটমেন্ট। তাহলে কোনো একটি যৌগকে যেভাবে বা যে পদ্ধতিতেই তৈরি করা হোক না কেন, তার মধ্যে উপাদান মৌলগুলো এবং তাদের ওজন অনুপাত সর্বদা সেম থাকবে বা সমান থাকবে। এটা হলো স্টেটমেন্ট। আশা করি বোঝা গেছে। এবার এই স্থিরানুপাত সূত্রের থেকে কি প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন হচ্ছে, ভালো করে শুনে নিতে হবে বা ভিডিওটা শুনতে গিয়ে লিখে নিলেও ভালো হয়, যে স্থিরানুপাত সূত্রটি ব্যাখ্যা করো, মানে স্টেটমেন্ট লেখা। সেকেন্ড প্রশ্নটা আসে যে স্থিরানুপাত সূত্রের বিপরীত সূত্রটি সঠিক নয়। স্থিরানুপাত সূত্রের বিপরীত সূত্রটি সঠিক নয়, ব্যাখ্যা করো। তাহলে কি বলা যায়? বিপরীত সূত্রটা তাহলে হচ্ছে কি, এখানে বলা ছিল যে কোনো যৌগকে যেভাবেই তৈরি করা হোক না কেন উপাদান মৌল সেম থাকবে। বিপরীত সূত্র তাহলে কি হচ্ছে, যে দুটি মৌলকে একে নির্দিষ্ট অনুপাতে যোগ করলে সর্বদা একটি যৌগই পাওয়া যাবে। তাহলে স্থিরানুপাত সূত্রের বিপরীত সূত্র অনুযায়ী আমি যদি হাইড্রোজেন আর অক্সিজেনকে 1:8 অনুপাতে যোগ করি, তাহলে সব সময় জলই পাবো। যেরকম ছিল যে কোনো একটি যৌগকে যেভাবেই তৈরি করা হোক না কেন উপাদান মৌলগুলো সঠিক থাকবে, তাদের অনুপাতও সেম থাকবে। বিপরীতটা হচ্ছে কি, তাহলে মৌলগুলিকে যদি নির্দিষ্ট অনুপাতে যোগ করি তাহলে একটি মাত্রই যৌগ পাবো, মানে 1:8 যোগ করলে H2O ছাড়া অন্য কোনো যৌগ পাবো না। এটা যে বিপরীত সূত্র, এটা কিন্তু সবসময় সঠিক নয়। যেমন দুটি যৌগ ধরা যাক, এটা স্পেশালি জৈব যৌগদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। অ্যাসিটিলিন আর বেনজিন দুটোই কিন্তু সম্পূর্ণ ভিন্ন যৌগ, একজন গ্যাস, একজন তরল, একজন অতি সক্রিয়, একজন অতি সক্রিয় নয়, একজন নন পোলার দ্রাবক। ইথিলিনের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের ভরের অনুপাত এখানে 24, কার্বন 12 বলে, হাইড্রোজেন 2, 12:1। এখানেও কিন্তু তাই, 12:1। দেখা যাক, 6-12 72:6, 12:1। তাহলে বলতে পারি কার্বন আর হাইড্রোজেনকে যদি 12:1 অনুপাতে আমরা বিক্রিয়া করাই, সেটা অ্যাসিটিলিনও দিতে পারে, সেটা বেনজিনও দিতে পারে। তাহলে যে বিপরীত সূত্রটা এক নির্দিষ্ট ওজন অনুপাতে দুটো মৌলকে যোগ করলে একই যৌগ দেবে, সেটা ঠিক হলো না। এরকম প্রচুর উদাহরণ আছে। যেমন আরও একটা উদাহরণ নিতে পারি, যেমন এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, জৈব যৌগে পড়ব। এটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই দুটো যৌগগুলো কিন্তু সেম মৌল, সেম ওজন অনুপাতে আছে, অথচ যৌগ দুটো সম্পূর্ণ আলাদা। তাহলে বলতে পারি আমরা এখানে যে স্থিরানুপাত সূত্রের বিপরীত সূত্রটা কিন্তু সবসময় সঠিক নয়। তাহলে এই হলো অল অ্যাবাউট স্থিরানুপাত সূত্র। এবার আসছি গুণানুপাত সূত্র। কীরকম? সূত্রটা স্টেটমেন্টটা বলার আগে একটু এক্সাম্পল নেওয়া যায়। আমি কার্বন আর হাইড্রোজেনের 3টি যৌগ নিচ্ছি, CH4, C2H6, C2H2। আচ্ছা, C2H4 নিলাম। 3টে ভিন্ন যৌগ, কিন্তু একই দুটো মৌল দিয়ে তৈরি। এই যৌগটায় কার্বন হাইড্রোজেন হচ্ছে 12:4, এটাই কার্বন হাইড্রোজেন হচ্ছে 24:4, মানে ওজন অনুপাত। এটাই হচ্ছে 24:2 হলো। দেখা যাচ্ছে যে দুটো মৌল যখন একাধিক যৌগ গঠন করে তখন একজনের পরিমাণ নির্দিষ্ট করে দেবো, যে কোনো একজনের পরিমাণ সেম, যাতে 3টে অনুপাতই সেম হয়। যেমন যদি আমি এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 24:8, 3 জায়গাতেই কার্বন 24।
দেখা যাচ্ছে 3 জায়গাতেই যদি কার্বনের পরিমাণ সেম হয়ে যায়, তাহলে হাইড্রোজেন 3 জায়গায় যে অনুপাতে যোগ হয়েছে সেই অনুপাতটা কি 8:4:2, মানে 4:2:1। এটা সরল অনুপাত, কোনো ভগ্নাংশ নেই, এখানে কোনো পয়েন্ট নেই। এটাই হচ্ছে গুণানুপাত সূত্র। সূত্রটা কি, এবার স্টেটমেন্টটা বলা যায়। বলছে দুটি মৌল ভিন্ন ভিন্ন ওজন অনুপাতে যুক্ত হয়ে যদি একাধিক যৌগ গঠন করে, দুটি মৌল যদি ভিন্ন ভিন্ন ওজন অনুপাতে যুক্ত হয়ে একাধিক যৌগ গঠন করে, তাহলে ওই যৌগগুলিতে কোনো একটি মৌলের একটি নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলটি যে যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে, কোনো একটি মৌলের কি নির্দিষ্ট পরিমাণ 3 জায়গায় 24, তার সঙ্গে অন্য মৌলটি যে যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে তাদের অনুপাত হবে সরল অনুপাত, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাই বেরিয়েছে এটা হচ্ছে আমাদের গুণানুপাত সূত্র, যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে হবে। এই হলো স্টেটমেন্ট। এবার এই যে স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা আমরা তো একটা উদাহরণ দিয়ে বুঝলাম, কিন্তু আমাদের যদি এটা জেনারেল ওয়েতে প্রুফ করতে বলে, তাহলে কি প্রুফ করব? জেনারেল ওয়েতে প্রুফ করতে বললে আমাদের ডাল্টনের পরমাণুবাদের সাহায্য নিতে হয়। ডাল্টনের পরমাণুবাদ, তার মোটামুটি 3খানা স্টেটমেন্ট ভুল, কিন্তু চতুর্থ স্টেটমেন্টটা সঠিক। ডাল্টনের পরমাণুবাদের চতুর্থ স্টেটমেন্টটা হচ্ছে যে মৌলগুলি যখন পরস্পর যুক্ত হয় তখন তাদের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়, বলা ছিল এটা। সেটাই আমরা হেল্প নিয়ে গুণানুপাত সূত্রটা প্রমাণ করব। দেখা যাক, এটা হচ্ছে কি ডাল্টনের পরমাণুবাদ থেকে গুণানুপাত সূত্রের প্রমাণ। প্রথমে ধরলাম এ এবং বি দুটি মৌল। এ মৌলটার আর বি মৌলটার পারমাণবিক ওজন যথাক্রমে এর হচ্ছে স্মল এ, বি এর হচ্ছে স্মল বি। এখানে লিখে নেওয়া যায়, এটা হচ্ছে পারমাণবিক ওজন। পেয়ে গেলাম। এ আর বি দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে। একটা যৌগের সংকেত ধরলাম AXBY, অন্য যৌগের সংকেত ধরলাম ACBD। দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে। আমাকে প্রমাণ করতে হবে কি, যে একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে যে ওজন অনুপাতে যোগ হবে সেই ওজনগুলোর অনুপাত নিলে একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে, পয়েন্ট হবে না। দেখা যাক, তাহলে AXBY যৌগের মধ্যে A:B কত হতে পারে? আমরা জানি পারমাণবিক ওজনের সঙ্গে পরমাণু সংখ্যাটা গুণ করতে হয়, তাহলে A x, এই যে পারমাণবিক ওজন A, তার সঙ্গে x গুণ করলাম, is to B/y। এখানে A:B কত পেলাম? সিমিলারলি AC:BD। এবার এখানে এর পরিমাণটা সেম করব, তাই এইটাকে x দিয়ে ডিভাইড করলাম, মানে A:2BY/x। এটাকে c দিয়ে ডিভাইড করলাম, তাহলে A:2BD/c। তাহলে দু জায়গাতেই এর পরিমাণ হচ্ছে স্মল এ, এর পরিমাণ নির্দিষ্ট হয়ে গেছে। এর সাথে বি কী অনুপাতে যোগ হয়েছে? এই একটা। তাহলে দু জায়গায় বি এর ওজন যা পেয়েছি তার অনুপাত বের করি, BD/c। বি দুপাশ থেকে কেটে গেল, তার মানে অ্যাকচুয়াল উত্তরটা দাঁড়াচ্ছে YC:XD। এখন ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী এই YC:XD এই চারটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে XYCD পরমাণু তো অবিভাজ্য, ডাল্টন বলে গেছেন। যদি পরমাণু অবিভাজ্য হয় তাহলে পরমাণুর সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে, তাহলে XYCD চারটি পূর্ণ সংখ্যা, এই অনুপাতে XYCD আছে। এ আর বি নেই, কারণ পারমাণবিক ওজন ভগ্নাংশ হতে পারে, ক্লোরিনের 35.5, কিন্তু এই অনুপাতে কোনো পারমাণবিক ওজন নেই, এ আর বি নেই, তাহলে ভগ্নাংশ হওয়ার কোনো জায়গা নেই বা দশমিক আসার কোনো স্থান নেই, তাহলে অনুপাতটি হচ্ছে পূর্ণ সংখ্যা সরল অনুপাত। প্রমাণ হয়ে গেল। তাহলে গুণানুপাত সূত্র থেকে দুটো প্রশ্ন থাকে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে গুণানুপাত সূত্রের স্টেটমেন্ট, সেকেন্ড প্রশ্ন হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ থেকে প্রমাণ। এই হলো গুণানুপাত সূত্র। নেক্সট হচ্ছে মিথ অনুপাত সূত্র। এই মিথ অনুপাত সূত্রটা হচ্ছে সবথেকে টাফ। এই সূত্রটা আমাদের ভালো করে বুঝতে হবে। সেমভাবে আগে স্টেটমেন্টটা বলে নিই এটাতে, তারপরে একটা উদাহরণ দিয়ে প্রমাণ করব। স্টেটমেন্ট বলছে যে এখানে তিনটি মৌল, বলছে দুটি মৌল পৃথকভাবে তৃতীয় একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে যদি পৃথক পৃথক যৌগ গঠন করে, তাহলে সেই যৌগগুলিতে তারা যে ওজন অনুপাতে যুক্ত হয়েছিল যদি নিজেরা পরস্পর যুক্ত হয়,
তাহলে সেই অনুপাতেই যোগ হবে, বা তার একটা বা দুটোর সরল অনুপাতে যোগ হবে। ব্যাপারটা কি দেখা যাক। 3টি মৌল ধরে নিচ্ছি আমরা, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, 3টে মৌল। স্টেটমেন্টটা একে একে বলছি আর একে একে প্রমাণে যাচ্ছি। বলছে 2টি মৌল, ধরলাম এই দুটো, পৃথক পৃথকভাবে, আলাদা আলাদাভাবে সালফারের সঙ্গে যোগ হয়েছে। তাহলে 2টি মৌল পৃথকভাবে তৃতীয় একটি মৌলের সাথে যুক্ত হয়ে 2টি পৃথক যৌগ গঠন যখন করবে, যেমন সালফার অক্সিজেন যোগ হয়ে তৈরি করলো সালফার ডাইঅক্সাইড, সালফার হাইড্রোজেন যোগ হয়ে তৈরি করলো H2S, পৃথক যৌগ গঠন করেছে। বলছে তখন সেই যৌগ দুটিতে ওই মৌল দুটি যে যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে, সেই যৌগ দুটিতে ওই মৌল দুটি যে যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে, তারা যদি নিজেরা পরস্পর যুক্ত হতো, ধরলাম যুক্ত হয়ে তৈরি করলো H2O, তাহলেও তারা সেই অনুপাতেই যোগ হতো, বা তার একটার বা দুজনেরই গুণিতকের অনুপাতে যুক্ত হতো। তাই কি হয়েছে দেখা যাক। তাহলে 2টি মৌল তৃতীয় একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে যুক্ত হবে। তাহলে প্রথমেই এই দুটো যৌগ নিলাম, সালফার ডাইঅক্সাইড যৌগ আর হাইড্রোজেন সালফাইড যৌগ। সালফার ডাইঅক্সাইডে সালফার ইস টু অক্সিজেন কত হচ্ছে, সালফারের পারমাণবিক ওজন 32, অক্সিজেনের 16, মানে 32:32, 16×32। এখানে সালফার ইস টু অক্সিজেন কত হচ্ছে, সালফার 32, হাইড্রোজেন হচ্ছে 2, এই 32:2। তাহলে দেখা যাচ্ছে দুটোর যৌগের মধ্যে সালফারের 32 গ্রামের সাথে অক্সিজেনের 32 গ্রাম যোগ হয়েছে, হাইড্রোজেনের 2 গ্রাম যোগ হয়েছে। তাহলে এই দুটো থেকে হাইড্রোজেন ইস টু অক্সিজেন দাঁড়াচ্ছে 2:32, মানে 1:16। তাহলে এখানে যে দুটো সালফারের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে হাইড্রোজেন অক্সিজেনের যে অনুপাত পেলাম সেটা হলো 1:16। এবার হাইড্রোজেন অক্সিজেন নিজে যোগ হয়ে তৈরি করেছে H2O। এখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত, 2:16, মানে 1:8। এখানে 1 হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন 1, সেম। এখানে অক্সিজেন 8, এখানে অক্সিজেন 16। এটা কিন্তু 17 বা 18 বা 20 হয়নি, 8-এর গুণিতকই হয়েছে, 8×2 = 16। তাহলে কী দাঁড়াচ্ছে, যে অনুপাতে এলো সেই অনুপাতটা এই অনুপাতটার গুণিতক পরস্পরের, একটার গুণিতক, বাকিটা তো সমানই হয়েছে, একটার গুণিতক। তাহলে সেই অনুপাতেই যুক্ত হতে পারে বা তার গুণিতকের অনুপাতে যুক্ত হতে পারে। তাই হলো, এখানে কিন্তু 1:7 বেরোতে পারতো, বেরোয়নি। তাহলে কি পেলাম আমরা, যে দুটো মৌল তৃতীয় একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে পৃথকভাবে যুক্ত হয়ে যদি পৃথক যৌগ গঠন করে, তখন সেই যৌগের মধ্যে ওই মৌল দুটো যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে, এখানে H লেখা উচিত ছিল, যে অনুপাতে যুক্ত হয়েছে, যদি ওরা নিজেদের মধ্যে যুক্ত হতো সেই অনুপাতেই যুক্ত হতো, বা তার সরল গুণিতকের অনুপাতে যুক্ত হতো। এই হলো মিথনুপাত সূত্র। এই মিথনুপাত সূত্রটাকে অন্যদিকে তুল্যাঙ্ক অনুপাত সূত্রও বলে। প্রকৃতপক্ষে মৌলরা যখন যুক্ত হয় তখন তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতেই যুক্ত হয়, তাই এটাকে তুল্যাঙ্ক অনুপাত সূত্রও বলে। এটা হলো মিথনুপাত সূত্র। তার একটি উদাহরণ দিয়ে বুঝলাম। এবার আমরা উদাহরণ ছেড়ে ডাল্টনের পরমাণুবাদ থেকে এর প্রমাণটা দেখি। খুব শক্ত নয় জিনিসটা, কিন্তু বুঝতে হবে কী প্রমাণ। আমি ধরলাম আমরা 3টে মৌল পৃথক ধরে নিলাম, A, B আর C। A আর B পরস্পর যুক্ত হয়ে তৈরি করেছে AXBY ধরে নিলাম। A আর C যুক্ত হয়ে তৈরি করেছে APCQ ধরে নিলাম। আর B আর C যুক্ত হয়ে তৈরি করেছে BMCN। হলো ঠিক সেম ব্যাপার, এর নির্দিষ্ট পরিমাণের সঙ্গে B আর C পৃথকভাবে যুগ হয়ে এই দুটো তৈরি করেছে, এ দুটো নেওয়া যাক। তাহলে AXBY যৌগের মধ্যে A:B কত হচ্ছে, AX:BY, কারণ তিনজনের পারমাণবিক ওজন এর স্মল a, এর স্মল b, এর স্মল c ধরে নিলাম, তাহলে পেয়ে গেলাম। আবার APCQ এর মধ্যে কি দাঁড়াচ্ছে, A:C দাঁড়াচ্ছে AP:CQ, এটা পেয়ে গেলাম। এবার AXBY APCQ এর মধ্যে A হচ্ছে কমন, দুজনের মধ্যেই আছে, তাহলে এখানে দুজনের মধ্যে A এর পরিমাণটা সেম রাখতে হবে। তার জন্য কি করলাম, x দিয়ে ডিভাইড, যদি এটাকে x দিয়ে ডিভাইড করে কী পাচ্ছি, A:BY/X, এটা পাচ্ছি A:CQ/P।
পেয়ে গেলাম। তাহলে এই দুটো থেকে বি ইস টু সি আসছে বি ওয়াই বাই এক্স ইস টু সি কিউ বাই পি, পাওয়া গেল। এইবার বি আর সি নিজেদের মধ্যে আলাদা যৌগ তৈরি করেছে, পেয়ে গেলাম বি এম সি এন। এখানে বি ইস টু সি কত হচ্ছে, এখানে বি ইস টু সি হচ্ছে বি এম ইস টু সি এন, পেয়ে গেলাম। এবারে এখানে যে আমরা দুটো অনুপাত পেয়েছি, মিথনুপাত সূত্র কী বলছে, যে এই দুটো অনুপাত একটা আর একটার আইদার গুণিতক হবে বা সেম হবে। এখন সেম তো আমরা দেখে বুঝতে পারবো না, কারণ আমরা লেটার ধরেছি, এবিসিডি এর মধ্যে ধরেছি। তাহলে একটার একটার গুণিতক নাকি, তাহলে যেটা দেখে বুঝতে পারবো আমরা, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা প্রথম এই 1 নম্বর অনুপাতটাকে 2 নম্বর অনুপাত দিয়ে ভাগ করে দিই, দেখা যাক কী পাওয়া যায়। বিওয়াই বাই এক্স ইস টু সি কিউ বাই পি ডিভাইডেড বাই বিএম ইস টু সিএন। কী আসবে, বি বি সি সি কেটে যাবে। তাহলে এটা যদি আমি সরল করি, তাহলে জিনিসটা আমি কী পাচ্ছি, বি ওয়াই বাই এক্স ইন্টু, এটাকে ঘুরিয়ে দিলাম, পি বাই সি কিউ ইন্টু সি এন বাই বি এম। কেটে গিয়ে সমীকরণটা কী পেলাম, উপরে পেলাম এন পি ওয়াই ইস টু এম সি এক্স, সরি এক্স, এন পি ওয়াই ইস টু এম কিউ এক্স। এখানে এক্স ওয়াই পি কিউ এম এন সবকটাই পরমাণুর সংখ্যা, সবকটাই পরমাণুর সংখ্যা, সুতরাং তারা সবসময় পূর্ণ সংখ্যা। তাহলে একটাকে অন্যটা দিয়ে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা পাই, তার মানে একজন আরেকজনের গুণিতক হবে, কারণ একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করে যদি একটি পূর্ণ সংখ্যা পেলে তো গুণিতকই বলা হয়, তাহলে গুণিতক হবে। তাহলে এক্ষেত্রেও পাওয়া গেল কি, একটি অনুপাত অপর অনুপাতের সমানও হতে পারে বা একটা ও দুটির গুণিতক হতে পারে। এই হলো মিথনুপাত সূত্রের ডাল্টনের পরমাণুবাদ থেকে প্রমাণ। তো আমাদের এই কটা সূত্র খুব ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারের শুরুতেই। এছাড়া আরও অনেক কিছু আছে, তুল্যাঙ্কভার নিয়ে পড়তে হবে, রাসায়নিক সমীকরণ বের করতে হবে, অনেক কিছু আছে, কিন্তু শুরুতে এই 4খানা সূত্র আমাদের ভালো করে জানতে হবে। এই 4খানা সূত্র থেকে যে প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করলাম। যেমন মিথনুপাত সূত্র থেকে আসতে পারে প্রথমেই স্টেটমেন্ট, তারপরে প্রমাণ আসতে পারে ডাল্টনের পরমাণুবাদ থেকে, এবং এই প্রমাণের পরেই যেটা আসবে সেটা হচ্ছে যে এটাকে তুল্যাঙ্ক অনুপাত সূত্রটাকে বলে কেন, সেরকম প্রশ্ন আসতে পারে। তো এইটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট মিথনুপাত সূত্র। তাহলে আমাদের 4টে সূত্র থেকে প্রথমে করতে হবে প্রশ্নগুলো, দ্বিতীয়ত এই সূত্রের উপর ভিত্তি করে কিছু অঙ্ক থাকে, ঠিক যেভাবে প্রমাণগুলো দেখালাম এইভাবেই এখানে এ বি সি বা এক্স ওয়াই এদের মানগুলো বলে দেবে। আমাদের সেই অঙ্কগুলো থেকে মিথনুপাত সূত্র, গুণানুপাত সূত্র এগুলো প্রমাণ দেখতে হবে। এখান থেকে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রথম চ্যাপ্টার থেকে বা এই সূত্রগুলো থেকে অঙ্কই দেয়, এটা অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। সো এই গেল আমাদের রাসায়নিক সংযোগ সূত্রাবলী, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অংশ।